আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে 50টিরও বেশি দোকান। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। উপমহাদেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। আজীবন গানের সঙ্গেই থাকতে চান এই জীবন্ত কিংবদন্তি। নির্বিচারে প্রকৃতি ধ্বংসে মহাবিপন্ন শকুন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিলুপ্তি ঠেকাতে জনসচেতনতায় পরিবেশবাদীদের তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতার প্রত্যাশা। এবং সিলেটে বৃষ্টিতে শেষ টি-20 পরিত্যক্ত হওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের 2-0 সিরিজ জয়। সিরিজ জেরা অধিনায়ক লিটন দাস। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর রায় ঘোষণা আজ। দর্শক এই নিয়ে জানতে মাজহারুল হক মান্নার কাছে যাচ্ছি। তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন। মান্না, আপিলের রায় ঘোষণা হতে পারে কখন? এ নিয়ে আদালত এলাকার অবস্থা আমাদেরকে জানান। আপনি যেমনটা বলছিলেন যে আজকে বহুল আলোচিত 21 আগস্ট যে গ্রেনেড হামলা মামলার আপনারা জানেন যে বিচারিক আদালত যে রায় দিয়েছিলেন সেটি 19 জনকে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন এবং সেই সময়কার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন এই আপিলটি শুনানি হয়, ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি জেল আপিলের শুনানি শেষে আমরা দেখেছি হাইকোর্ট সব আসামিকে খালাস দিয়েছিলেন। এর বিরুদ্ধে বর্তমান সময়ে যে রাষ্ট্রপক্ষ আছেন তারা একটি লিভ টু আপিল করেন, পরে এটি আপিল হিসেবে শুনেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ এই আপিলটি শুনেন। আপিল শুনানি শেষে ওনারা সেই সময় অবশ্য আসামি পক্ষের আইনজীবীরা তারা প্রার্থনা করেছেন যেন হাইকোর্টের রায়টি বহাল থাকে। আর যদিও রাষ্ট্রপক্ষ বলছেন যে এই যে হাইকোর্ট যে বিবেচনায় রায় দিয়েছিলেন সেকে বিভিন্ন ধরনের ত্রুটির কথা উল্লেখ করেছেন, সেই বিবেচনাগুলো বাদ দিয়ে যেন 21 আগস্ট একটা বড় ঘটনা, সেখানে যেন কিছু কিছু আসামির যেন দণ্ড বহাল থাকে সেই আবেদনটি জানিয়েছিলেন। তো প্রধান বিচারপতির নেতৃত্বে যে 6 বিচারপতির বেঞ্চের যে শুনানিটি শেষ হয়েছে এবং আজকে এই 4 সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য রেখেছে। আমরা যতটুকু জানি যে 9টার সময় কোর্ট থাকলো, আমরা 9:30টার দিকে দেখি যে আপিল বেঞ্চ বসেন এবং রায় ঘোষণা সংক্ষিপ্ত রায় হবে। সেই রায়ে হয়তো আমরা বুঝতে পারবো যে হাইকোর্টের রায়টি ওনারা বহাল রাখলেন না কিছু অংশ বহাল রাখলেন, সেটি রায় ঘোষণার পরে জানা যাবে। তখনই জানা যাবে কোন কোন আসামি সাজা বহাল থাকলো, কোন কোন সাজা আমি খালাস পেলেন না পুরোজন সবাই খালাস পেলেন, সেটি তখনই জানা যাবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচা বাজারে আগুনে পুড়ে 50টিরও বেশি দোকান পুড়ে গেছে। ভোর 5:30টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 2 ঘন্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা চলছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের পেছনে কাঁচা বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে শুরুতে পানির স্বল্পতা ও প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে সম্মিলিত প্রচেষ্টায় 7টা 20 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, আগুনে 50টিরও বেশি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। আমরা একটা পুকুর পেয়েছি, আমরা অনুপম মার্কেটের নিচে আমরা পানির রিজার্ভার পেয়েছি, তো সেখানে পাম্প ফিট করেছি। চারদিক থেকে আগুনটাকে আমরা ঘিরে রেখেছি। আলহামদুলিল্লাহ 7টা 20-এ মানে 1 ঘন্টার মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমরা তো আগুন লাগার পরে আসছি, তদন্ত করলে বলা যাবে যে কি কারণে লেগেছে। তো এখন আর আগুন নিয়ন্ত্রণ, আর কোনো সমস্যা নাই। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সাবেক ও বর্তমান আইন প্রণেতাদের প্ল্যাটফর্ম আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস APHR বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে সম্পৃক্ত করে রোহিঙ্গা সংকট সমাধানে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দিয়েছে। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে APHR এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে প্রস্তাব দেয়। APHR এর সহসভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্টিয়াগো রোহিঙ্গা সংকট সমাধানে তহবিল গঠনে আসিয়ান নেতৃত্বাধীন প্রচেষ্টা ও আসিয়ান বাংলাদেশ চীন ত্রিপক্ষীয় উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্মেলনের কথা বলেন। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে এই আঞ্চলিক সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পুনরায় আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আসিয়ানের অংশ নয়, তাই রোহিঙ্গা বিষয়টি আসিয়ানের আলোচনায় তুলতে পারছে না। এ সময় মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল ম্যানুয়েল এবং APHR এর প্রোগ্রাম ডিরেক্টর চানলাথান সুপাই বুনলাট সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপমহাদেশের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। ৭১ পেরিয়ে ৭২ বছরে পা দিয়েছেন তিনি। 1954 সালের 4 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমিন। সঙ্গীত জীবনের 6 দশকে প্রায় 15,000 গান গাওয়া এই জীবন্ত কিংবদন্তি জানিয়েছেন, যতদিন বেঁচে আছেন গানের সঙ্গেই থাকতে চান তিনি। জাকি আক্তারের রিপোর্ট। বাংলা সঙ্গীতের কোকিল কণ্ঠী সাবিনা ইয়াসমিন, যার কণ্ঠস্বর প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে। স্বপ্ন ফেলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। তার গাওয়া আধুনিক দেশাত্মবোধক ও চলচ্চিত্রের গান বাঙালির আবেগের সুর হয়ে বাজছে 6 দশকেরও বেশি সময় ধরে। এই পৃথিবীর পরে জীবনের 71 বসন্ত পার করা সাবিনা ইয়াসমিন জন্মদিনে জানালেন সঙ্গীতের জীবনের নানা চড়াই উতরায়ের কথা। বহু প্রাপ্তির পাশাপাশি তুলে ধরলেন অপ্রাপ্তির কথাও। ছোটবেলার সে আনন্দ তো আর এখন পাই না, তবুও ভালোই লাগে। আমার কোনো অপ্রাপ্তি তেমন কিছু নাই, ব্যক্তিগতভাবে নাই, কিন্তু আমি সমষ্টিগতভাবে সবসময় যেটা বলে আসি যে আমাদের শিল্পীদের কোনো এদেশে কোনো রয়্যালটি সিস্টেম নাই গানের ব্যাপারে। সেটা যদি হতো তাহলে আমি সবচেয়ে খুশি হতাম। সবাইকে আমি আমার হৃদয় উজাড় করা ভালোবাসা জানাচ্ছি। গুণী এই শিল্পীর জন্মদিন ঘিরে সাজানো হয় তারকা কথনের বিশেষ পর্ব। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মতিন রহমানের সঞ্চালনায় বিশেষ এই পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি ও কনক চাপা। সাবিনাপার গান সম্পর্কে বলার আসলে স্পর্ধা রাখা উচিত না। যে কোমলতা, এটাকে শুধু বাংলাদেশের পলিমাটির সঙ্গেই তুলনা করা যায়। আমরা আপনার গান সব ঋতুতেই শুনতে চাই। আপনার দীর্ঘ জীবন কামনা। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে কথা বলেন প্রামাণ্যচিত্র জয়ফুল সাবিনা ইয়াসমিন নির্মাতা শাইখ সিরাজ। যেই সাবিনা ইয়াসমিনকে টেলিভিশনে পর্দায় দেখতাম গান করছে, রেডিওতে শুনতাম গান করছেন, এবং চ্যানেলাই প্রতিষ্ঠার পরে আরও কাছে আসলো, তখন অটোমেটিক্যালি ওই সাবিনা আর এই সাবিনার ভিতরে আমার ভেতরে একটা মেলবন্ধন তরঙ্গ তৈরি হয়েছে। জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবিনা ইয়াসমিন। কোকিল কণ্ঠীর জন্মোৎসব উদযাপন করেন গুণীজনরা।
আগামী 5ই সেপ্টেম্বর দুপুর 2:40 প্রামাণ্যচিত্র জুঁইফুল সাবিনা ইয়াসমিন চ্যানেল আই ও ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রচার হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। 3 দশক আগেও বাংলাদেশের প্রায় সর্বত্র শকুনের বিচরণ ছিল। তবে নির্বিচারে প্রকৃতি ধ্বংস সহ ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে সংখ্যা কমে বর্তমানে শকুন এখন মহাবিপন্ন পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিপন্ন প্রায় শকুন বাঁচাতে জনসচেতনতার তাগিদ পরিবেশবাদীদের। শকুন সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। আবহমান বাংলার গ্রামগঞ্জ আর মাঠে ঘাটের পরিচিত মুখ শকুন এখন টিকে আছে মানুষের মুখেই। পরিসংখ্যান অনুযায়ী দেশে 6 রকমের শকুনের অস্তিত্ব থাকলেও 3 দশকে শকুনের সংখ্যা কমেছে প্রায় শতভাগ। সময় যাত্রায় যত দখল দূষণ বাড়ছে ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে বিভিন্ন প্রাণীর মৃতদেহ এবং আবর্জনা খেয়ে পরিবেশ প্রতিবেশ দূষণমুক্ত রাখা শকুনের ভূমিকা। তথ্য বলছে ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ওষুধ দিয়ে চিকিৎসা করা গবাদি পশুর মৃতদেহ খেলে দ্রুত অসুস্থ হয়ে মারা যায় শকুন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উন্নত রাষ্ট্রগুলোতে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন ব্যবহার বন্ধের দৃষ্টান্ত অনুসরণেও তাই পরিবেশবাদীদের জোর দাবি। এমন বাস্তবতায় মহাবিপন্ন শকুন সংরক্ষণে শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা 2016 থেকে 2025 প্রণয়ন সহ চলছে বিভিন্ন গবেষণাও। এছাড়া বৃহত্তর সিলেট ও খুলনা অঞ্চলে শকুনের নিরাপদ এলাকা ঘোষণা সহ শকুন সংরক্ষণে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন করা হয়। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, শকুন সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় সবুজায়নে অংশ নেন শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। এমন উদ্যোগে শিল্পায়নের দূষণে ধুঁকতে থাকা সাভার অঞ্চলের পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতা আসবে বলে প্রত্যাশা সুধীজনদের। জাকির হাসানের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির আরও একটি রিপোর্ট। কলকারখানার বর্জ্য, অতিরিক্ত কার্বন নিঃসরণ ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে হুমকিতে শিল্পাঞ্চল সাভারের প্রকৃতি ও পরিবেশ। সুন্দর ও সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সাভারেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন কর্মসূচি। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই যে গাছ লাগানোর জন্য সবাইকে বলছি কেন লাগাতে হবে, কারণ এই গাছ যে উপকার আমাদের করে সেই গাছের উপকারিতা কিন্তু বলে শেষ করার নাই। এই বনভূমি কিন্তু আমাদের 25% কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে এই পৃথিবীকে বাসযোগ্য রাখছে। যদি এই কাজটি গাছ না করত আমাদের কিন্তু অস্তিত্ব থাকতো না। সুতরাং আসুন আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং সারা বাংলাদেশে বৃক্ষরোপণকে জোরে সোরে এগিয়ে নিয়ে যাই। পরিবেশ রক্ষার বার্তায় আশুলিয়ার গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় ও সাভার গার্লস হাই স্কুলে সবুজের উৎসব। এটা লাগাবো আমি বাসায় গিয়ে। অনেক শিক্ষার্থী গাছের প্রতি অনেক আকর্ষণ বেড়ে যাবে। যদি আমরা গাছ লাগাই তাহলে পরিবেশ অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। চ্যানেলের পক্ষ থেকে, প্রকৃতি জীবন ক্লাব সাভারের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের এই বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ কর্মসূচিতে তারা সহায়তা করার জন্য। দূষণ নিয়ন্ত্রণ ও বাস্তুতন্ত্র রক্ষায় এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে সচেতন মহল। এখানে ঔষধি গাছ, ফলস এবং বিভিন্ন উপকারী গাছ নিয়ে আসছে। শিক্ষার্থীদের মাঝে গাছের গুরুত্বটা কি সেটা আমরা তুলে ধরার জন্য এই রকম একটা প্রোগ্রাম আমাদের
জরুরি দরকার ছিল। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দেখে আমি আনন্দিত, খুশি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে দেশ জুড়ে সবুজায়ন ছড়িয়ে দেওয়ার আহ্বান পরিবেশবাদী সহ সব স্তরের মানুষের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো আবাদ ব্যাপক সাড়া ফেলেছে। বাণিজ্যিক ভিত্তিতে টমেটো চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। ফলন ও দাম দুটি ভালো হওয়ায় প্রতি বছর চাষের জমির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এবার প্রকৃতি সংবাদ। দীর্ঘ ৩ মাস বন্ধের পর সুন্দরবনের দ্বার উন্মুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে বনজীবীদের মাঝে। বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুমে টানা বন্ধ থাকার পর থাকছে না মাছ ধরা ও পর্যটনে বাধা। ইতিমধ্যে জনকোলাহল না থাকায় সজীবতা ফিরেছে বনের প্রাণ প্রকৃতিতেও। এমন পরিস্থিতিতে পরিবেশ বান্ধব পর্যটনের তাগিদ সংশ্লিষ্টদের। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে 50টিরও বেশি দোকান। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। উপমহাদেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। আজীবন গানের সঙ্গেই থাকতে চান এই জীবন্ত কিংবদন্তি। নির্বিচারে প্রকৃতি ধ্বংসে মহাবিপন্ন শকুন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিলুপ্তি ঠেকাতে জনসচেতনতায় পরিবেশবাদীদের তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতার প্রত্যাশা। এবং সিলেটে বৃষ্টিতে শেষ টি-20 পরিত্যক্ত হয় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের 2-0 সিরিজ জয়। সিরিজ সেরা অধিনায়ক লিটন দাস। দর্শক, শেষ করছি চ্যানেল আই সংবাদ। সবাইকে ধন্যবাদ।